ওকে, রেকর্ড শুরু হয়ে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার করবো। আমার স্ক্রিনটা শেয়ার হলে কোহোর্ট যারা আছেন আপনারা কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি। ওকে, ঠিক আছে। আশা করি আপনারা সকলে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সকলকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আজকের এই সেশনটা আমরা শুরু করতেছি। আজকে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে এক্সেল পার্ট ওয়ান। দ্যাট মিনস এই ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এই সেগমেন্টের ষোলোটা ক্লাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ানের এক্সেল এর ক্লাস পাবেন টোটাল দুইটা। সেই দুইটা ক্লাস থেকে আজকে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি। দ্যাট মিনস এক্সেল পার্ট ওয়ান। এক্সেল পার্ট ওয়ানে সকলকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি। আমি আলামিন ইসলাম অনিক। খুবই সিম্পল সাধারণ একজন মানুষ, হয়তো বা একটু আগে থেকে ফ্রিল্যান্সিং বা কাজ করার সুবাদে আজকে ক্যামেরার এই পাশ থেকে কথা বলার সৌভাগ্য আমার হচ্ছে। এবং আপনাদের অনেকের মতো আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ, মাস্টার সেকেন্ড সেমিস্টার। এই হচ্ছে আমার একাডেমিক পরিচয়। এবং এর বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত হচ্ছে 2017 থেকে, এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরের সাথে জড়িত হচ্ছে 2019 থেকে। এবং এখন বর্তমানে এনটিবিটিএফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড একজন ফ্রিল্যান্সার। এনটিবিটিএফটা কি? এনটিবিটিএফ হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে এখন পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি 150 জন ব্যক্তি আছে যারা সার্টিফাইড। একটু এদিক ওদিক হতে পারে যেহেতু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলতেছে, একটু এদিক ওদিক হতে পারে, বাট আমি লাস্টের যে বিষয়টা যা মানে আমার কাছে ইনফরমেশন আছে আমি সেটা শেয়ার করলাম। এবং শুধু আমি না, পুরো এই বিষয়ে যতগুলো ব্যক্তি আপনাদের সাপোর্ট সার্ভিসের সাথে জড়িত তারা প্রত্যেকটা ব্যক্তি এনটিভিটিএফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড পার্সন। তো এ হচ্ছে ছোটখাটো আমার পরিচয়। তো আজকে আমরা যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান। তো লেভেল ওয়ান এর যে বিষয়টা সম্পর্কে আমরা শিখতে যাচ্ছি বা আজকে শেয়ারিং কেয়ারিং হবে, দ্যাট ইজ মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল। মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেলটা কি? মাইক্রোসফট অফিসের একটা প্রোডাক্ট হচ্ছে এমএস এক্সেল। যে এক্সেলটাকে আসলে আপনি ইনফরমেশন স্টোর করার জন্য ব্যবহার করতে পারেন, ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করতে পারেন। বেশ অনেকগুলো বিষয় আছে আপনি মেনটেন করতে পারেন। এটা দিয়ে প্র্যাকটিক্যালি অনেকগুলো বিষয় আমরা দেখবো। এখন জাস্ট ব্রিফিং শুরু করতেছি। দেখেন, বর্তমানে এমন একটা সময় আমরা আসলে বসবাস করতেছি, আপনি কোনোভাবেই এক্সেলটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন না। সম্ভব না। যদি আমি আপনাকে এক্সাম্পলের থ্রুতে ক্লিয়ার করি তাহলে আপনি আরো বেশি স্মুথ হয়ে যাবে বা পানির মতো হয়ে যাবে আপনার বিষয়টা। দেখেন, গত বছর বাংলাদেশ পুলিশে একটা নিয়োগ হচ্ছিল, হ্যাঁ, এসআই এসআই পদে। তো সেখানে যারা রিটেনে টিকছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই এক্সেলটা কিন্তু ওখানে করে দেখাইতে হচ্ছে। স্যালারি শিট, মার্কশিট, এই ধরনের বেশ কিছু বিষয় আছে কিন্তু ওখানে ছিল। ঠিক একই ভাবে আপনি মাল্টি ন্যাশনাল বলেন, গভর্নমেন্ট বলেন, টেক্সটাইল বলেন, ইভেন আপনারা যারা এই যে ক্লাস করতেছেন এই ক্লাসের আপনাদের স্টুডেন্ট আপনাদের সকল ইনফরমেশনটাও কিন্তু এই এক্সেলের থ্রুতেই স্টোর করে রাখা হচ্ছে। তার মানে আপনাদের ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে গুগল শিট বা এক্সেলের সমগ্র যে সফটওয়্যার আছে এই সকল সফটওয়্যারের থ্রু। তার মানে এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, আপনি এক্সেল স্কিপ করতেই পারবেন না, সেই সুযোগ নাই। এবং আরেকটা বিষয় আপনাকে একটু বলি, যারা ভাইবা অথবা জব ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে আপনাদেরকে কিন্তু ডেফিনেটলি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার জায়গা থেকে এক্সেলটাকে পারেন কিনা, পাওয়ার পয়েন্ট পারেন কিনা, এই ধরনের অভিজ্ঞতা আসলে আপনার আছে কিন্তু। এবং ওখানে যদি কোনো ব্যক্তি বলে ফেলে যে আমার অভিজ্ঞতা নাই মোটামুটি, তাহলে কিন্তু আহ চাকরি তো হবে না মোটামুটি শিওর। ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে বুঝতে পারতে হবে। 3 বেলা যেমন আপনার আমার মানে বডির জন্য যেমন খাবার প্রয়োজন, ঠিক সেইম ভাবে বর্তমান সময়ে এই 2024 শেষে আপনার ক্যারিয়ারের জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো একদম ফরজ। স্কিপ করার কোনো সুযোগই নেই, আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। তো সেই জিনিসটা ইনশাল্লাহ আমরা আজকে শিখবো। যদি আমি ইম্পর্টেন্স থেকে শুরু করি, একদম ব্যক্তিগত লাইফ থেকে শুরু করি। আমি আপনারা অনেকেই পড়াশোনার সুবাদে বা আপনার কাজের সুবাদে আপনি অনেক সময় আপনার ফ্যামিলির বাইরে থাকেন। হতে পারে আপনার হোম টাউন ঢাকার বাইরের কোনো একটা ডিস্ট্রিক্ট। আপনি আপনার পড়াশোনার সুবাদে আপনি আপনার জায়গা থেকে ঢাকায় আসছেন পড়াশোনা করতে, অথবা আপনি আপনার জায়গা থেকে ঢাকায় আসছেন কোনো কাজের সুবাদে। এবং অনেকেই কিন্তু মেসে থাকে, এই জায়গাটাতে কিন্তু অনেকেই মেসে থাকে আর কি, হ্যাঁ। এখন আমি একটা সময় মেসে থাকতাম, 2017, 18, 19 ওই সময়টার কথা বলতেছি। 18-তে আমি জগন্নাথে ভর্তি হই। ওই সময়টা কিন্তু আমিও মেসে থাকতাম আর কি, হ্যাঁ।
তো মেসে যারা থাকেন আপনারা আমার সাথে একমত হবেন, ওখানে কিন্তু একজন মেসের ম্যানেজার থাকে যে ব্যক্তি সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করে আর কি। হ্যাঁ, ওয়াইফাই বিল কত, ইউটিলিটি বিল কত, এই বিল কত, সেই বিল কত, সব কিছু উনি নিয়ন্ত্রণ করে। এবং একটা খাতা থাকে যে খাতার মধ্যে সকল বিষয়গুলো লিখে রাখা হয় বা নোট করে রাখা হয়। এবং সেখান থেকেই আলটিমেটলি পরবর্তীতে কিন্তু আহ সকল সিদ্ধান্ত গুলো নেওয়া হয় যে আসলে কি হবে, মানে এরকম ভাবে প্রত্যেক মাসে 2 মাসে আলটিমেটলি আহ এক একজন দায়িত্ব কিন্তু পালন করে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আমিও কোনো না কোনো সময় মেসে থাকতাম, এবং আমি যখন মেসে থাকছি তখন আমাকেও তো এই দায়িত্বগুলো পালন করতে হইতো। এবং আমি, মানে আমাকে যখন কেউ কোনো টাকা দেবে কখনোই কোনোদিন খাতায় কোনো কিছু লিখতাম না। আমি কখনোই কোনোদিন খাতায় কোনো কিছু লিখতাম না। ম্যাক্সিমাম সময় যে কাজটা হইতো সেই কাজটা হচ্ছে আমি এক্সেলে নোট করতাম, এক্সেলে নোট করে রাখতাম। এবং মাস শেষে যদি আমার দায়িত্ব, এক্সাম্পল কালকে থেকে আমার দায়িত্ব আরো জন্য, আজকে রাত্রেবেলা আমি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে বসে লিখে আমি সকল বিষয়গুলো আলটিমেটলি একজনকে বুঝে দিতাম, ঝামেলা শেষ, ডিল ক্লোজ। তো আমি এই জিনিসটা আসলে মেনটেন করতাম। এরকম ভাবে আপনি কর্পোরেট লাইফ বলেন, বর্তমান সময় কর্পোরেট লাইফ উইদাউট এক্সেল তো চিন্তা করাই যায় না একদম। মানে আমি যদি এরকম ভাবে বলার চেষ্টা করি, আপনি চিন্তাই করতে পারবেন না, টাফ। ছোট থেকে বড় প্রত্যেকটা কোম্পানি তারা তাদের জায়গা থেকে এখন এক্সেলটাকে ব্যবহার করতেছে বা এক্সেলের সমগোত্রীয় সফটওয়্যার গুলো ব্যবহার করতেছে। ইচ অ্যান্ড এভরি প্রতিষ্ঠান, সবাই। যেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, যেমন আমি মাস্টার ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম দেই, সেই এক্সামের মধ্যে আলটিমেটলি হচ্ছে আমাকে প্রায় 10,000 ডাটা দেওয়া হয়েছে। 10,000 ডাটা দিয়ে আলটিমেটলি আমাকে বলা হয়েছে যে তুমি এখানে এই ডাটা অ্যানালাইসিস করে দেখাও, এই ডাটা কি অবস্থা, কি বিষয় আসলে সবকিছু এখন দেখাও। তো সেই দিক থেকে আমি বলবো যে এক্সেলটা হচ্ছে বর্তমানে এমন একটা জায়গাতে আছে আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না, বা সুযোগই নেই। ক্লিয়ার? আপনাকে আপনার জায়গা থেকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মেনটেন করতে পারতে হবে, বা শিখতে হবে, জানতে হবে। দেন কি কি বিষয় আছে কভার করবো, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, পার্সেন্টেজ, এই টোটাল বিষয়গুলো আলাদা আজকে আমরা কভার করার চেষ্টা করবো। এবং এখানে আমরা দুইটা বিষয় প্র্যাকটিক্যালি দেখবো, একটা হচ্ছে একটা স্যালারি শিট এবং একটা হচ্ছে একটা মার্কশিট। এই দুইটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে একটা প্রতিষ্ঠান স্যালারি শিট নিয়ন্ত্রণ করে, কিভাবে একটা প্রতিষ্ঠান তাদের মার্কশিটটা নিয়ন্ত্রণ করে। স্কুল গুলো মার্কশিট ডেফিনেটলি কোনো সিজিপিআই ক্যালকুলেশন না, সিজিপিআই ক্যালকুলেশন কিন্তু টাফ। তো সেই দিক থেকে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মার্কশিটটা দেখা যাচ্ছে সমাজের স্কুল কেন্দ্রিক মার্কশিট। হ্যাঁ, এই হচ্ছে টোটাল বিষয় যেটা আমরা প্র্যাকটিক্যালি কভার করবো। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি আমার কাছে একদম ল্যাপটপের স্ক্রিনটাতে চলে যাব। আমার স্ক্রিনটা যদি দেখা যায় আপনারা কাইন্ডলি একটু কনফার্ম করবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে আর শীঘ্রই তোমার রক্ত তোমাকে এত পরিমাণ দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এটা কোরআন একটা উক্তি আর কি, হ্যাঁ। আশা করি দেখতে পাচ্ছেন। তারা কোহোস্ট আপনাকে রেসপন্স করুন তো, দেখা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। জি ভাইয়া। ঠিক জি আছে, ওকে, স্যার, জি ধন্যবাদ। স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট 365 এই দুইটা অ্যাপ যদি ইনস্টল থাকে তবেই আপনি এক্সেল এর ফ্যাসিলিটিটা নিতে পারবেন। আমি আবার বলতেছি এমএস অফিস, দ্যাট মিনস মাইক্রোসফট অফিস, অথবা মাইক্রোসফট 365। মাইক্রোসফট 365 ইউজ করলে আপনাকে অনলাইন ভার্সন ইউজ করতে হবে। আর যদি অফিসটা ইনস্টল করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে অফলাইন ভার্সনটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই জিনিসটা আপনাকে প্রথমে একটু ক্লিয়ার করতে হবে, আসলে কিভাবে আপনার ফ্যামিলি করতে পারেন। আবার অনেকে আছে এরকম যে আপনি আপনার জায়গা থেকে সেই অ্যানালগ ভার্সন গুলো ইউজ করেন আর কি। হ্যাঁ, যে সেই 7-এর ভার্সন, 10-এর ভার্সন, 13-এর ভার্সন। আমি ডেফিনেটলি বলবো আপনাদেরকে আপনাদের আপডেট ভার্সন গুলো ইউজ করা উচিত। এবং সেটা অবশ্যই অবশ্যই 19 অথবা 21, এই দুইটার কোন একটা ভার্সন আসলে আপনার ইউজ করা উচিত। এখন আপনাদের এই জায়গা থেকে আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই 19-21-এর ভার্সনটা তো নিবেনই, তারপরে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করবেন। আপনি আপকামিং ডিজিটাল মার্কেটার, আপনার একটা ভ্যালু থাকতে হবে না, ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে না, অবশ্যই আপনি আপডেট গুলো এবং পেইড ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। সেই জিনিসটা আরো বেশি ভালো হয় যদি পেইড ভার্সনটা আপনি নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এক্সেলটা আপনি ওপেন করতে পারেন কিভাবে? আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে যে নিউ নামের অপশন, এখান থেকে আপনি এক্সেলটাকে ওপেন করতে পারেন। এই দেখেন এক্সেল ওয়ার্কশিট আপনি এখান থেকে ওপেন করতে পারেন। অথবা আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপে যে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন আছে, এই স্টার্ট বাটন বা উইন্ডোজ ক্লিক করলে যেখানে দেখেন যদি এমএস অফিসটা ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে এক্সেল এখান থেকে আপনি নিতে পারবেন।
এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর মূল ইন্টারফেস। আপনি যখন ওপেন ওপেন করবেন তখন এই ধরনের ইন্টারফেস প্রথমে শো করবে। এখান থেকে দেখেন প্রিভিয়াস কিছু বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি, সেগুলো এখানে শো করতেছে। এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট গুলো আপনারা দেখতে পারেন, বেশ কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। বাট আমরা আজকে একদম ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক আমি এইটা একটু ওপেন করি, তাহলে আপনাদের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে, সময় কম লাগবে আর কি। হ্যাঁ, ওকে, এখানে জাস্ট কোনো কিছু জানেন, জাস্ট টেমপ্লেট তৈরি করে রাখছি। জাস্ট আস্তে আস্তে সামনে দিয়ে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি যখন এক্সেলটাকে ওপেন করবেন তখন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে শো করবে। একদম উপরে সবুজ অংশ থেকে যদি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সবুজ অংশের নাম হচ্ছে এক্সেল রিবন, RIBBON, এক্সেল রিবন। দেন রিবনের নিচের অংশের নাম হচ্ছে হোম, ফাইল, ইনসার্ট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে থাকে আলাদা আলাদা টুলবার, যেমন যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে এক একটা টুলবার। যে টুলবার গুলো নিয়েই মূলত আপনি আমি কাজ করি বা করবো। ঠিক আছে। এবং একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ABCD, এগুলো হচ্ছে এক একটা কলাম, এটা ডি কলাম, এটা ই কলাম, এগুলো হচ্ছে এক একটা কলাম। এরকম ভাবে এক্সেলের মধ্যে প্রায় 16,384টা কলাম আছে। আমি আবার বলতেছি, 16,384টা কলাম আছে এক্সেলের মধ্যে, টোটাল 16,384টা কলাম আছে। এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন 1 2 3 4 লেখা, এই 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা রো বা সারি। এবং এইরকম এক্সেলের মধ্যে টোটাল 10,48,576টা রো আছে। 1 0 4 8 5 7 6, মানে কি পরিমাণ ডাটা এখানে স্টোর করা যায় আপনি বুঝতে পারছেন। 10,48,000 মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ ডাটা এখানে স্টোর করা যায়। এবং এই যে প্রত্যেকটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বক্সের নাম হচ্ছে এক একটা সেল, CELL, সেল। এই প্রত্যেকটা বক্সের নাম হচ্ছে সেল, CELL। সেল মানে কি? যারা সায়েন্সে পড়াশোনা করছে আপনাদের কিন্তু সেল মানে হচ্ছে কোষ। যে সেল মানে হচ্ছে কোষ, এবং সেল কি একটা একটার সাথে মানে লেগে থাকে, কোষ একটার সাথে লেগে থাকে, ঠিক সেম ভাবে এখানে দেখেন একটা একটার সাথে লেগে আছে। এবং একটা বিষয় দেখেন, প্রত্যেকটা সেলের ডান পাশে নিচে যেটা ডট সাইন আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা ডান পাশের নিচে যে একটা ডট সাইন আছে, এই ডট সাইনটাকে ব্যবহার করে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেওয়ার চেষ্টা করে রাখেন এখানে। আমি তো জানুয়ারি লিখি, জানুয়ারি। এখন দেখেন আমি যখন এই ডট সাইনের মধ্যে আমার কার্সরটা নেই, তখন কার্সর সাইন চেঞ্জ হয়ে যায়, এখন আছে সাদা প্লাস। এইটাকেই যদি আমি এই ডট সাইনে দেখেন কালো প্লাস হয়ে যায়, বুঝতে পারছেন? কালো প্লাস, কালো প্লাস সাইন হয়ে যায়। এখন এরকম এটা যদি আপনি নিচের দিকে ধরে এখন টান দেন, মাউসটাকে ধরে যদি নিচের দিকে টান দেন, দেখেন পুরো 12 মাসের নাম চলে আসছে। ইন্টারেস্টিং না? এটা বলে অটো ফিল ফাংশন। ঠিক আছে, ঠিক একইভাবে স্যাটারডে লিখে যদি এখানে টান দেন, স্যাটারডে লিখে যদি নিচের দিকে টান দেন, তাহলে দেখবেন পুরো 7 দিনের নাম চলে আসছে এবং ফ্রাইডের পর আবার শুরু হয়েছে। তাহলে এখন যদি আমি এখানে বাংলাদেশ লিখে টান দিই, তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো সেই সকল দেশের নামের লিস্ট এখানে চলে আসবে। আমার সাথে একমত কারা কারা, হ্যান্ড রেজ করুন তো। আমি যদি এখন বাংলাদেশ ধরে টান দেই, তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো সেই সকল দেশের নামের লিস্ট এখানে চলে আসবে। আমার সাথে স্ক্রিন শেয়ার করতেছেন অলমোস্ট 120 জন ব্যক্তি, তার মধ্যে এই 14-15 জন মাত্র আমার সাথে একমত, বাকি আর কেউ একমত না। এই যত তো দফা করে দিবেন আপনারা একটু, বাকি আর কেউ আমার সাথে একমত না। 32 জন, 32। আর কেউ আমার সাথে সহমত পোষণ করতেছেন? এনিওয়ান? 37। আর কেউ? ঠিক আছে, 19-40 জন ব্যক্তিগত হয়েছে যারা আমার সাথে একমত। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা হ্যান্ড রেজ করছেন। আপনাদের সকলের হাতগুলো আমি নামিয়ে দিচ্ছি। আমি টান টান উত্তেজনা নিয়ে জানাইতেছি আপনাদের সকলের উত্তর। এই জন্য আপনাদের হাতগুলো আগে নেওয়া দিচ্ছে, আপনাদের চেহারাগুলো যেন কেউ না দেখে আর কি। হ্যাঁ, চেহারা দেখতে আপনার লজ্জা পাবেন না, ইস হাত উত্তোলন করছি আমি আবার, মানে মানে একটা মতামত প্রকাশ করলাম, সেই মতামত আবার ভুল। এই জন্য হাতগুলো আগে নেওয়া দিছি, যাতে আপনার লজ্জা না পান, বুঝতে পারছেন? এখন এখানে বাংলাদেশ লিখে যদি আমি টান দেই, তাহলে বাংলাদেশ খালি বাংলাদেশই আসবে। আপনি যদি ঢাকা লিখে টান দেন, যদি মনে করেন যে পুরো আমার সব ডিস্ট্রিক্ট জেলা টেলা সবকিছু চলে আসবে, আসলে আসবে না। কেন আসবে না? কারণ
January, February, that is a sequence. Saturday, Sunday, that also a sequence, but Bangladesh, India, Pakistan, that not a sequence. Clear? ঢাকা, রংপুর, রাজশাহী এটা কোনো সিকোয়েন্স না। এক্সেল যে সকল ডেভেলপাররা তৈরি করছে সে সকল ডেভেলপাররা তৈরি করার সময় এটাকে এইভাবেই সিলেক্ট করে রাখছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি একটা সিকোয়েন্স, দ্যাটস একটা অটো ফিল ধরে টান দিলে বাকিগুলো চলে আসবে। সেটার দিকে টান দিলে বাকি সব বারের নামগুলো চলে আসবে, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এটা কোনো সিকোয়েন্স না, এটা কোনো সিকোয়েন্স আকারে দেয়া নাই, যে কারণে আপনি টান দিলে ওটা আসবে না। যারা সহমত পোষণ করতে পারবেন, মানে আমার সাথে সহমত পোষণ করছিলেন, বুঝতে পারছেন কেন আসে নাই? এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগের কোনো খেলা না, খেলা হচ্ছে যারা তৈরি করছে ডেভেলপাররা তার খেলা। বুঝতে পারছেন? তারা সহমত পোষণ করছিলেন, আপনারা কষ্ট করেন না আর কি, হ্যাঁ? যে আপনি এত এত মানে এত পাম দিয়ে হ্যান্ড রাইজ করালেন, লাস্টে যাবে উত্তর ভুল, সহমত পোষণ করে উল্টো অপমানিত হইল। আর হ্যান্ড রাইজ করতেছি না ভাই, আপনি যত মতামতি চান আর ভাই হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা এখন ধরেন এখানে আপনার এক লেখা দরকার 100 বার, দেখেন এক লেখে টান দেন, দেখেন প্রায় 1 সেকেন্ডের মতো প্রায় 43টা এক লিখে ফেলছি। আপনার এক দুই দরকার নেন, আপনি এক দুই নেন, কোনো অসুবিধা নেই। এরকম এক লেখেন, দুই লেখেন, দুই লেখের সংখ্যাকে সিলেক্ট করেন, টান দেন, দেখেন চলে আসছে। আপনার জোড় সংখ্যা দরকার, বিজোড় সংখ্যা দরকার, সব নিতে পারবেন। জোড় সংখ্যা নেন 2 4, 2 4, এই দুটাকে সিলেক্ট করেন, নিচে দিয়ে ধরে টান দেন, দেখেন চলে আসছে। আপনার বিজোড় সংখ্যা দরকার নেন, বিজোড়, কোনো অসুবিধা নেই। সিলেক্ট 10, দেখতে পাচ্ছেন এখানে পুরো বিজোড় সংখ্যা চলে আসছে, ও সব বিজয় চলে আসছে, আশা করি দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় অটো ফিল ফাংশন, ঠিক আছে? এটাকে বলা হয় অটো ফিল ফাংশন, যেটা আমরা মাত্রই শেখার চেষ্টা করলাম। এখন আসেন বেসিক লেভেলের কিছু ক্যালকুলেশন শেখার চেষ্টা করি, যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, হ্যাঁ? ছোটবেলায় কি শেখানো হয়েছে, যে 10-এর সাথে জ্বর যোগ, এখানে আমরা হচ্ছে একটু মার করি না, যোগ ফল বসাবো আর কি, হ্যাঁ? ছোটবেলায় কি শেখানো হয়েছে, 10-এর সাথে 10 যোগ, যোগ বিয়োগ গুণ ভাগ তুমি যাই করো দিতে হবে সমান, দিলাম সমান। তারপর কি 10 যোগ 10 এরকম ভাবে লিখতাম না? আলটিমেটলি রেজাল্ট কিন্তু 20, উত্তর কিন্তু ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এই জায়গায় যদি 10-এর জায়গায় 20 হয়ে যায়, রেজাল্ট হওয়ার কথা ছিল 30, 30 কেন হইলো না? তাহলে এক্সেল ডেফিনেটলি এখানে ভুল করতেছে। টাকা রাখলাম, মোটামুটি কিছুক্ষণ আগে যারা হ্যান্ড রেস করছিল ভাই একবার উদ্যোগ গেছে, আর আর হ্যান্ড রেস করতেছে না ভাই, যত যত মতামতি চান, মাথায় বন্দুক থাকাইলে আমি আর হ্যান্ড রেস করবো না। আমি ক্লাসের শেষ পর্যন্ত নিউট্রাল পাবলিক। আসেন এরকম কেউ আমার সাথে সহমত পোষণ করতেছেন যে এক্সেল এখানে ভুল করতেছে? আর কেউ? 120 জনের মতো মাত্র 4 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি হ্যান্ড রেস করেছে যারা আমার সাথে একমত। ঠিক আছে, যারা হ্যান্ড রেস করছেন করছেন, আর করার দরকার নেই, আবার উত্তর ভুল। ঠিক আছে, আবার যারা হ্যান্ড রেস করছেন আমি টান টান উত্তেজনা নিয়ে জেনে গেছি, আপনাদের উত্তর আবার ভুল। যারা সহমত পোষণ করছিলেন আপনাদের জন্য একদম না, সম্বোধনা ছাড়া আমার কাছে কিছুই নেই। তো চলেন, এখানে আসলে ভুল এক্সেল করতেছে না, ভুল করতেছে আসলে আমরা। সেটা কিভাবে? এক্সেলের মধ্যে এরকম ভাবে কখন আপনি ডিজিট লিখবেন না, আপনার যে কাজটা করতে হবে সেল আইডেন্টিফিকেশন করতে হবে, এরকম ভাবে A1 A2 প্লাস A3 এরকম ভাবে যোগ করতে হবে। ঘটনাটা কি করলাম, ঘটনা হচ্ছে A2 সেল এবং A3 সেল, এই দুইটা সেলের মধ্যে আমি হচ্ছে যোগ করলাম। এখন A2 সেল এটা কিভাবে, আপনার একটু সেলের নাম আইডেন্টিফিকেশন কিভাবে করে দেখেন। প্রথমে তাকাইতে হবে আপনার কোন কলামে, ধরেন এই সেলটা সিলেক্ট করবে, এই সেলটার নাম কি, এই সেলটার নাম আছে, নাম হচ্ছে প্রথমে তাকাইতে হবে কলাম, এটা কোন কলাম আছে, ডি কলামে আছে। ঠিক একইভাবে এটা তাকাইতে হবে রোতে, কোন রোতে আছে, D5, এই সেলটার নাম হচ্ছে D5। ঠিক একইভাবে আপনি এই যে এখানে একটা কর্নার একটা নেম বক্স আছে, নেম বক্সে তাকাইলে দেখতে পারবেন যে এই সেলটার নাম কি, D5, এটার নাম। প্রথমে দেখেন কলাম C7, এই দেখেন C7। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি করছি, আমরা হচ্ছে A2 সেল এবং A3 সেল এই দুইটা সেলকে যোগ করছি, এছাড়া কিন্তু কিছু করি না। আমরা জাস্ট এই দুইটা সেলকে যোগ করছি, আর কিছু করি নাই কিন্তু। A2 সেলের মধ্যে আপনি যত ডিজিট দিবেন আর A3 সেলের মধ্যে যত ডিজিট দিবেন সবকিছু যোগ করেন, এই 20 কে আপনি 200 করে দেন, বুঝছে? নিচের 10 কে আপনি 1000 করে দেন। তাহলে এখন আপনি যত সংখ্যাই চেঞ্জ করবেন সেই সংখ্যাগুলো আলটিমেটলি এখন এখান থেকে পরিবর্তন হবে। ক্লিয়ার? এখন ভাইয়া সংখ্যা যদি বেশি থাকে তখন আপনি কি করবেন, তখন কি আপনি এরকম ভাবে করতে পারবেন? ধরেন এরকম ওর সংখ্যা যদি বেশি থাকে তখন আপনি কি করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, সেই প্রতিষ্ঠানে এমপ্লয়ি সংখ্যা আছে কম করে হলেও 10,000,
আর এই 10,000 যোগ করতে আপনি কতদিন সময় লাগাবেন এটা চ্যাট বক্সে লেখেন তো দেখি। আপনি এমন একটা প্রতিষ্ঠানে জব করেন, সেই প্রতিষ্ঠানের পরিসংখ্যা 10,000, আমি এই 10,000 ব্যক্তি মানে যোগ করতে বলছেন, আপনি যোগ করেন, কতদিন লাগবে আপনার যোগ করতে? চ্যাট বক্সে লেখেন তো আপনারা দেখি কতক্ষণ, কত দিন, কত বছর, কত মাস লাগতে পারে, একটু লেখেন তো। আমাকে মেনশন করে একটু লেখেন, দেখতে পাচ্ছি। 2 দিন, একজন হচ্ছে 2 দিন, ও মাই গড। একজন হচ্ছে 20,000 দিন, ওর বাপ হচ্ছে তার অ্যাডভান্স। ঠিক আছে, একজন হচ্ছে 5 দিন, একজন হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। আনলিমিটেড টাইম স্যার, ওয়াও, দারুণ আপনাদের মতামত, দারুণ, অসাধারণ। তাহলে এখন দেখি কয় ঘন্টা লাগে। এখানে আসার পর যে কাজটা করতে হবে দেখেন, এখানে আসার পর এটা কিভাবে যোগ করতে পারেন, এই যে এইভাবে B2 + B3 এরকম ভাবে যোগ করতে পারেন আপনি। বাট এখানে তো সংখ্যা বেশি, সেক্ষেত্রে শর্টকাট ফাংশন ইউজ করতে হবে। এখানে ফাংশন হচ্ছে সাম। আর সাম লেখার পর ধরো এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করলে যেন ই ধরে উঠবে। আপনাকে সাম লেখার পর প্রেস করতে হবে ট্যাব, ট্যাব ব্লকের উপর বাটন, ট্যাব ট্যাব বাটন প্রেস করে জাস্ট এরকম আপনি সিলেক্ট করে দিতে পারেন যে B2 থেকে B7 মতো যোগ করতে চান, অথবা B2 থেকে B7 এরকম লেখা আপনি লিখতে পারেন, B2 + B7। টোন কখন ব্যবহার করা হয় বাংলা গ্রামার অথবা ইংলিশ, বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামার মধ্যে ব্যবহার করা হয়। টোন ব্যবহার করা এত থেকে এত পর্যন্ত বুঝাইতে, এত থেকে এত পর্যন্ত বুঝাইতে ক্লোন ব্যবহার করা হয়। তাহলে এখানে কিন্তু কি করছি, সাম B2 + B7, দ্যাট মিনস আমি B2 থেকে B7 পর্যন্ত যত ডিজিট আছে এই সেলগুলোর মধ্যে সকল ডিজিট যোগ করতে চাই। ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন, দেন চলে আসছে 210 রেজাল্ট। আসেন বিয়োগের ক্ষেত্রে, সাবট্রাকশন। 100 থেকে বিয়োগ করতে চাই হচ্ছে 40। তাহলে কিভাবে করা যায়? ইকুয়াল E2 - E3, এরকম ভাবে করতে পারেন। আবার ইকুয়াল সাম দিয়ে করতে পারেন, সাম E2 - E3। যোগ বিয়োগ গুণ ভাগ সকল জায়গাতে একটা ফাংশন ইউজ করে, দ্যাট ইজ সাম ফাংশন। লিখে নেন, যোগ বিয়োগ গুণ ভাগ সকল জায়গাতে একটা ফাংশন আছে, দ্যাট ইজ সাম ফাংশন। ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখছেন রেজাল্ট সেম আসছে। আর কিছু কিছু ভুলযোগ্য ব্যক্তি রাখতে পারেন ভাই, যদি অনেক সংখ্যা এখানে কানেক্ট থাকে বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে অনেক সংখ্যা কানেক্ট থাকার কোনো সুযোগ আছে? যদি এর ধরনের কোনো কোশ্চেন কারোর মধ্যে থাকে, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার কোশ্চেন আছে। বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ 2টা নাম্বার কানেক্ট থাকে, একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বিয়োগ। হ্যাঁ, এমন হতে পারে একটা সংখ্যা থেকে অন্য কিছু সংখ্যা সমষ্টিকে বিয়োগ করতে হবে। সমষ্টি কি হয়, অনেক সংখ্যা হয় না, একটা সংখ্যাই হয়, একটা সংখ্যাই তো হয়। তাহলে বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে সকল, মানে সবসময় 2টা নাম্বার কানেক্টেড। একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বিয়োগ দিতে হয়। আর ভাগের ক্ষেত্রে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আশা করি ক্লিয়ার। এখন আসেন গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কিভাবে করতে হবে? 30 এবং 40 গুণ করতে চাই, স্টার মার্ক ইউজ করতে হবে, বইয়ের গুণ চিহ্ন কিন্তু এখানে নাই। দেন প্রথমে দিই সাম ছাড়া, H2 * H3 ইকুয়াল সাম H2 * H3। দেখতে পাচ্ছেন হয়েছে রেজাল্ট? এখন আসেন ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে ধরেন আপনি 200-কে ভাগ করবেন 50 দিয়ে, এখানে ভাগ বসাইতে চান, ইকুয়াল K2 / ওটা কাট করা সাইন আছে, কাট করা সাইন ইউজ করতে হবে, K2 / K3, and the result is 4। Again দেখেন সাম দিয়ে করি, সাম K2 / K3, and the result is 4। দেখতে পাচ্ছেন রেজাল্ট সেম আসছে। এখানে বেসিক লেভেলের কিছু যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। এখন আসেন একটা স্যালারি শিট কেমনে মেইনটেইন করা, দেখেন এখানে একটা টেমপ্লেট জাস্ট আমি লিখছি, এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা হয় নাই, জাস্ট সিম্পলি আমি টাইপ করছি, আর কিচ্ছু করিনি। জাস্ট এই শিটটা কেন তৈরি করে রাখছি, যাতে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সময় দিতে পারি বেশি, দ্যাটস ওয়াই। এছাড়া আর অন্য কোনো কাহিনী নেই যে কেন আগে থেকে তৈরি করে রাখছি। আর বোঝানোর ক্ষেত্রে, কারণ এই শিটটা তৈরি করতে প্রায় 5-7 মিনিট লেগে যায়, যে কারণে আমি আগে থেকে তৈরি করে রাখছি। এখন আসেন এখানে দেখেন প্রতিষ্ঠানের নেম, দেন হচ্ছে প্রতিষ্ঠানের কোন ডেজিগনেশনের সে আছে, দেন প্রতিষ্ঠানের হচ্ছে বেসিক স্যালারি। একজন একজন ব্যক্তি, এক্সাম্পল বারাক ওবামা, সে আমাদের যে প্রতিষ্ঠানে ধরেন এক্স কোম্পানি একটা স্যালারি শিট তৈরি করতেছে, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে বারাক ওবামা। হ্যাঁ, আর একটু আপনার একটু নাড়াচাড়া দিয়ে বসুন আর কি। হ্যাঁ,
আর যেন তেন লেভেলের কোনো স্যালারি শিট কিন্তু আজকে তৈরি করতে যাচ্ছি না আমরা। ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যক্তিদেরকে কিন্তু আমাদের স্যালারি শিট আজকে মানে ব্যক্তি মানে প্রতিষ্ঠানে কিন্তু নিয়োগ দিচ্ছে, হ্যাঁ, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বুঝতে পারছেন? টপ ক্লাস ব্যক্তিদেরকে কিন্তু নিয়োগ দিচ্ছে, তো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে একটু বসে নেন, ঠিক আছে? এখন আসলে এখানে বেসিক কিছু স্যালারি লেখা আছে, এক একজন ব্যক্তির এক এক ধরনের স্যালারি। এখন আসলে ফুড বিল ক্যালকুলেশন করি। ফুড বিল এক্সাম্পল, এখানে আরেকটা বিষয় ধরে নিতেছি, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের পার্সেন্টেজ সমান। পার্সেন্টেজ সমান, দ্যাট মিনস বিষয়টা হচ্ছে সকল পার্সেন্টেজ হচ্ছে ফুড বিল, হাউস রেন্ট, সকল বিষয়গুলো সমান, আমি সেটা বলতেছি, ঠিক আছে? এই জিনিসটা বলতেছি। এখন 15% ফুড বিল বেয়ার করে প্রতিষ্ঠান, তার বেসিক স্যালারির 15% ফুড বিল বেয়ার করে। পার্সেন্টেজের কাজ সেই হাফ পেন্টালে প্রাইমারি স্কুলে হাই স্কুলে করছিলাম, মনে আছে আপনাদের? অটো ভাষায় যদি মনে না থাকতে পারে আর কি, মনে আছে? এক ডজন কলম এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলাম, 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলাম। এক হালি কলা এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলাম, মনে কি পড়ে নাকি? জসিম সামানা ছবির মতো ঘটনা করছে যে বিলেনের মায়ের খেয়াল, জসিমের স্মৃতিশক্তি সব চলে গেছে, হাপ্তার মাথা থেকেও মোটামুটি পাটিগণিত যা শিখছিল সব চলে গেছে, এই ধরনের কোনো ঘটনা। তো ভাই মাথা যা ছিল সব ডিলেট হয়ে গেছে, মানে স্মৃতিশক্তি সব হারাই গেছে। যদি স্মৃতিশক্তি হারাই যায় তাহলে জসিমের স্মৃতিশক্তি আবার কখন ফেরত আসে চিন্তা করেন আপনি একটু। রাস্তা দিয়ে আটটাছে আটটাছে কারেন্টের খুঁটি লয়ে গুতা খাইছে আর স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আটটাছে আটটাছে গাড়ির সাথে ধাক্কা লাগছে, অ্যাক্সিডেন্ট করছে, তার স্মৃতিশক্তি ফেরত আসছে। আবার কি হচ্ছে, ধরেন একবার ভিলেনের মায়ের খেয়ে তার স্মৃতিশক্তি চলে গেছে, আবার শক্ত রক্ত ভাবে ভিলেন তারা মারি দিচ্ছে, মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারছে, তার স্মৃতিশক্তি ফেরত আসছে না। আপনার সাথে ঘটনা কি এরকম করতে হবে? যাদের মনে নাই, তাদের হাতের আশপাশে শক্ত রক্ত কিছু থাকলে একটু মাথার মধ্যে বাড়ি দেন, সব পানির মতো চলে আসবে মাথার মধ্যে, দেখেন আপনার স্মৃতিশক্তি সব ফেরত চলে আসবে। জসিমের মতো ঘটনা ঘটবে সব, মানে একদম চকচকা চলে আসবে, বুঝতে পারছেন? কার কার মনে আসছে একটু মনে করেন তো, বাড়ি বলে দিয়েছেন আপনারা। আমরা ওখানে কি করতাম একটু খেয়াল করেন, পার্সেন্টেজের অঙ্কগুলো আমরা কি করতাম, ধরেন একটা প্রোডাক্ট সে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে, তাহলে 10% প্রফিট করছে। তাহলে ওখানে আমরা কিভাবে লিখতাম, ওখানে আমরা কিভাবে লিখতাম? 100 এর 10 এরকম ভাবে লিখতাম না? এটা মনে করেন, এর এর লিখতাম না, 100 এর 10। তারপরের লাইনে যে কি করতাম, গুণ করতাম না? মানে পার্সেন্টেজের কাজ গুণের কাজ এতটুকু মনে পড়ে, এরকম মাথা নাড়াম। অনেকে রোবটের মতো কি করে এগুলা, কোন কালে পড়ছিলাম না পড়ছিলাম, মানে বাচ্চা কালে পড়ছিলাম সব বই দেখে ফেলেছি। মানে এমন একটা লুকস আপনারা আমার দিকে দেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি ক্যামেরা যারা আছেন, মানে আমি তাদের চেহারাতে কনফিউজ, মানে আমি কি বুঝবেন আপনি কি বুঝবেন? মানে একটু ইয়েস নো ভেরি করতে বলতে হবে, হ্যাঁ বুঝবে এরকম বলেন, যেহেতু আপনাকে আমি আনমিউট করার পারমিশন দেই নাই, মাথা নাড়ান, না বলতে এরকম মাথা নাড়ান। তাহলে আমি হা করে বলেছি মানে রোবট, মানে আজকে আমি কোনো রেসপন্স করবো না, খালি বসে বসে তো রয়েছি আর্মি স্টাইল। আপনি কমফোর্টেবল হন, রিল্যাক্স হন, ট্রেনিং এর তো দরকার নেই, রিল্যাক্স হন, একদম কমফোর্ট সিচুয়েশন থেকে ক্লাসটা করেন। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়? তাহলে এখন আসেন, পার্সেন্টেজের কাজ একটা হচ্ছে গুণের কাজ, সেই গুণের কাজটা এখন আলটিমেটলি কিভাবে করতে হয় চলেন একটু দেখার চেষ্টা করি। কিছুক্ষণ আগে এই গুণের কাজ শিখছি। তাহলে এখানে 15% কিভাবে গুণ করবো, 90,000 গুণ 15% না, ইকুয়াল C2 ইন্টু 15% এন্টার। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কেমন চলে আসছে, এই যে এখানে পার্সেন্টেজ ফরম্যাট চলে আসছে, তাই এখানে আপনি জেনারেল ফরম্যাট করে দেন, দেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখানে কি করলাম তাহলে, C2 ইন্টু 15%, C2 ইন্টু 15% এখানে আলটিমেটলি করার চেষ্টা করছি, রেজাল্ট চলে আসছে। হাউস রেন্ট এক্সাম্পল ধরেন হচ্ছে 12%, C2 ইন্টু 12% এন্টার। ট্রিটমেন্ট এক্সাম্পল হচ্ছে 10%, নেন 10%, C2 ইন্টু 10%। ট্রান্সপোর্টেশন এক্সাম্পল 8%, তাহলে ইকুয়াল C2 ইন্টু 8%। মোবাইল বিল 5%, C2 ইন্টু 5% ইন্টার। টোটাল স্যালারি, বেসিক স্যালারি থেকে মোবাইল বিল সবই তোমার টোটাল স্যালারি, তাহলে ইকুয়াল সাম
C2 থেকে H2 পর্যন্ত পুরোটাই আমার টোটাল স্যালারি। প্রভিডেন্ট ফান্ড বাবদ এক্সাম্পল 3%, আর বেসিক স্যালারি 3% কাটে, তাহলে C2 ইন্টু 3%, তাহলে 2700 টাকা কাটে। তাহলে টোটাল নেট স্যালারি কত আসে? I2 মাইনাস J2, and the result is 1,32,300 টাকা। দ্যাট মিনস বারাক ওবামা 1,32,300 টাকা সে আলটিমেটলি পায় হ্যান্ড ক্যাশ নিক, আর সে তার জায়গা থেকে ব্যাংক ট্রানজাকশন নিক, যেটাই নেক এতগুলো টাকা সে পায়। এখন দেখেন, একবার ক্যালকুলেশন করছি, সবার আমি প্রথমেই ধরে নিয়েছি সকল কর্মকর্তা কর্মচারী পার্সেন্টেজ সমান। তাহলে আমি আবার সবারটা করবো ভাই, এত সময় নেই। এই দেখেন, এই জায়গায় জাস্ট অটো ফিল ধরে টান দেন নিচের দিকে, দেখেন সকল ব্যক্তি সকল ইনফরমেশন চলে আসছে। এটা জাদুর মতো মনে হয় আপনাদের কাছে। আমি যখন প্রথম দিচ্ছি তখন আমার কাছে জাদুর মতো মনে হচ্ছে। কেমনে সম্ভব ভাই? এক ক্লিকে পুরো সবার ইনফরমেশন নিয়ে আসছে, কেমনে এটা? আমি যখন শিখছি 15 সালে, তখন আমার কাছে ভাই জাদুর মতো মনে হচ্ছে 9 বছর আগে। কেমনে সম্ভব? এটা এক ক্লিকে পুরো সবার ইনফরমেশন চলে আসছে। আর এমন এখানে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, আপনার যদি কোশ্চেন থাকে ভাই আপনি কেন এক্সেল শিখছেন, তাহলে আমার উত্তর হবে আমি জন্মের অলস, এই জন্য এক্সেল শিখছি। অলসতার প্রমাণ এই যে দেখাই দিলাম মাত্র। ঠিক আছে, অলসতার প্রমাণ এই যে মাত্রই দেখাই দিলাম। কোন লেভেলের অলস হইলে আমি এক্সেলটা শিখছি, যে এক ক্লিকে সবার ইনফরমেশন আলটিমেটলি কিন্তু বের করে ফেলছি। এখন আসেন, টোটালটা কিভাবে বের করা যায়? ইকুয়াল সাম করেন, এখানে সাম C2 থেকে C9, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এভারেজের ক্ষেত্রে এভারেজ কত আছে? AVERAGE, এভারেজ C2 থেকে C9, এন্টার। দেন হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াল ম্যাক্স C2 থেকে C9, মিনিমাম ইকুয়াল মিন, মানে মিনিমাম ফাংশন হচ্ছে মিন। হ্যাঁ, দেখেন চলে আসছে। আরেকটা অলসতা প্রমাণ দেখায়, দেখেন একবার ক্যালকুলেশন করছি, বাকিটা কি আবার করবো? বুঝলি না? এই দেখেন পুরো ক্যালকুলেশন কি সুন্দর হয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আর আপনার যে মনে করেন এইটাকে আপনি একটা টেবিলে ডাইভার্ট করবেন, করতে পারেন, কোনো সুবিধা নেই। টোটালটাকে সিলেক্ট করেন, ইনসার্ট, প্যারিস টেবিল, মাই টেবিল হ্যাজ হেডার, এবং এটা টিক মার্ক দেয়া। টেবিলের হেডার কি? এই যে নেম, ডেজিগনেশন, বেসিক সিলেক্ট হচ্ছে হেডার। দেন ওকে, দেখেন চলে আসছে। এখানে যে কালার ভালো লাগে আপনি কালার নেন। কালারও আপনি বহুত কালার আছে, বুঝলেন? ধরেন এটা নিলাম, এটা ভালো লাগছে, নিলাম এক্সাম্পল হলুদ কালার। দেন এখান থেকে ধরেন এটা টেবিলে ডাইভার্ট করছেন, এখান থেকে প্রত্যেকটা জায়গায় ফিল্টার চলে আসছে, এগুলো হচ্ছে একটা ফিল্টার সাইন। ঠিক আছে, ডাউনেরও সাইন, এগুলো হচ্ছে একটা ফিল্টার সাইন। টেবিল ইউজ করলে সুবিধা কি? টেবিল ইউজ করলে আপনি হচ্ছে বাই ডিফল্ট ফিল্টার পাবেন, আর যদি টেবিল ইউজ না করেন তাহলে এটাকে আপনি মানে ফিল্টার ইউজ করতে পারেন। আর এটা যে একটা টেবিল, আপনি কিভাবে বুঝবেন? বোঝার জন্য এই যে এখানে একটা ডট সাইন আছে, আমি জুমিং করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 200% দিলে বেশি জুম হয়ে যাবে না? এই দেখেন, এই জায়গায় আমার আসলে ওখানে দেখেন একটা ডট সাইন, এই যে এরকম একটা সাইন, মানে এরকম এবং এরকম একটা সাইন আছে। এই সাইনের মান হচ্ছে এটা একটা টেবিল, বুঝতে পারছেন? এখন এই সাইনটা ছাড়াও দেখেন, এখন যে ফরম্যাটে টোটাল টেবিলটা আছে, এটাকে ধরেন আমি টেবিল থেকে নর্মাল ডাটা একটু ডাইভার্ট করি, তারপর আপনাদেরকে এই সেম ফরম্যাটটাই দেখাবো। এই টোটালটাকে সিলেক্ট করেন, টেবিল ডিজাইন, কনভার্ট টু রেঞ্জ। দ্যাট মিনস এখন এটা একটা নর্মাল ডাটা ডাইভার্ট করবে। দেখেন কালারটা হয়ে গেছে, কিন্তু ইটস এ নর্মাল ডাটা। এখন দেখেন ওই সেম কাজটা আমি আবার করি, একই ফরম্যাট একই রকম দেয়। দেখেন এখন কি একই রকম দেওয়া যায় না? এটা এখন কিন্তু সেই সাইনটা নাই, দ্যাট মিনস এটা একটা টেবিল না। কিছুক্ষণ আগে সাইনটা একটা ডট সাইনের মতো এরকম একটা মানে সাইন, ওটা হচ্ছে একটা টেবিল সাইন আর কি। হ্যাঁ, ওটা ছোট বুঝতে পারবেন, এটা টেবিল। এখন ধরেন এখান থেকে ফিল্টার করতে বোঝাচ্ছে ডেজিগনেশন, এই জায়গায় আমি ফিল্টার করতে চাই, আমাদের প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ কাজ আছে সেটা বের করতে চাই। জাস্ট ফিল্টারে ক্লিক করেন, দেন এখান থেকে জাস্ট ফিল্টার করেন, আনচেক অল, দেন এক্সিকিউটিভ, দেন ওকে। দেখেন চলে আসছে এক্সিকিউটিভ। টোটাল প্রতিষ্ঠানে কজন? টোটাল প্রতিষ্ঠানে 3 জন এক্সিকিউটিভ আছে, এবং আলটিমেটলি এখানে সকল এক্সিকিউটিভ গুলা কিন্তু চলে আসছে সিরিয়াল আছে। আমি বলতে পারেন ভাই এটা তো ফিল্টার করার কি দরকার? এটা তো আপনি 1 মিনিট তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ, তাকাইলেই বোঝা যায়, কিন্তু ভাই যখন এখানে ডেটা থাকবে 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, তখন আপনি কি করবেন? তখন দেখে বের করতে পারবেন? তখন এরকম ভাবে ফিল্টার করে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তখন এরকম ভাবে আপনি ফিল্টার সাইন ইউজ করে আলটিমেটলি তখন এই ঘটনাটা আপনাকে ঘটাইতে হবে। ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে এখানে
ধরেন আপনি যখন এই ধরনের সিচুয়েশনে থাকবেন, ধরেন এই ধরনের একটা সিচুয়েশনে থাকবেন, তখন এই যে 2350 টাকা কার টাকা, কিসের টাকা, কোন ডেজিগনেশনের টাকা আপনি দেখতে পারতেছেন, এটা দেখতেছে আপনার কি করতে হবে। এরকম ভাবে উপরে যাও, নিচে যাও, উপর নিচ করতে থাকো, অথবা বামে ডানে করতে থাকো। এই জায়গায় একটা কাজ হয়েছে, ফ্রিজ পেইন্ট করা যায়। ফ্রিজ পেইন্টটা খুব সুন্দর ভাবে এখানে আলটিমেটলি দেখেন। আমরা ফ্রিজ কেন ইউজ করি একটু বলেন তো? আমরা সচরাচর বাসায় কেন ফ্রিজ করি? কোন একটা কিছু জমানোর জন্য, তাই তো? সংরক্ষণ করার জন্য, এটাই তো কারণ, একমাত্র কারণ, নাকি আর কোনো কারণ আছে? আর কোনো কারণ আছে? আমরা তো জমাইতে চাই, তাই তো? যাতে আমরা সংরক্ষণ করতে পারি, ঠিক সেইম ভাবে এখানেও ফ্রিজ পেইন্ট ইউজ করার কাহিনী হচ্ছে ভাই, আমি চাই 1 নম্বর রোটা ফ্রিজ হয়ে থাকুক। মানে আমি এরকম ভাবে স্ক্রল করলে, আমি যখন স্ক্রল ধরে টান দেবো, স্ক্রলার ধরে টান দেবো, তখন 1 নম্বর রোটা ফ্রিজ হয়ে থাকবে, 2 থেকে 3 মানে 2 থেকে নড়াচড়া করবে। ঠিক একই ভাবে আমার চাওয়াটা হচ্ছে, এইদিকে এ এবং বি টাকে আমি ফ্রিজ করতে চাই। আমি যখন ডানে বামে করবো, তখন এই সি থেকে মুভ করবে, সি থেকে মুভমেন্ট করবে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে ফ্রিজ পেইন্ট। এই ফ্রিজ পেইন্টটা আমরা ব্যবহার করবো। আর ফ্রিজ পেইন্ট করার জন্য আপনাকে একটা বিষয় হচ্ছে, আপনি যে কলাম অথবা যে রো পর্যন্ত ফ্রিজ করতে চান, তার পরের রো অথবা পরের কলাম সিলেক্ট করতে হবে। তাহলে যদি আমি 1 নম্বর রো ফ্রিজ করি, তাহলে আমাকে 2 নম্বর রো সিলেক্ট করতে হবে। আবার যদি আমি 1 নম্বর এবং 2 নম্বর, সরি, এ এবং বি কলাম ফ্রিজ করতে চাই, তাহলে আমাকে সি সিলেক্ট করতে হবে। তাহলে সি যদি সিলেক্ট করতে হয়, তাহলে আমার করণীয় হচ্ছে, আপনি দেখেন এখন সি সিলেক্ট করে, আচ্ছা আমি রোটা আগে দেখাই। দেখেন 1 নম্বর রো ফ্রিজ ফ্রিজ করার জন্য 2 নম্বর রোকে সিলেক্ট করলাম। দেন যেহেতু ভিউ, ফ্রিজ পেইন্ট দেখার বিষয়, যে ভিউ ট্যাবে, দেন এখান থেকে যে ফ্রিজ পেইন্ট, দেন এখান থেকে ফ্রিজ পেইন্ট করলাম। এখন দেখেন 1 নম্বর রো ফ্রিজ হয়ে রয়েছে, 2 থেকে নড়াচড়া করতেছে, দেখতে পাচ্ছেন? এক ফ্রিজ হয়ে রয়েছে। আর ঠিক একই ভাবে আপনি যখন ডানে বামে করবেন, তখন আপনি আপনি কি চান, এ এবং বি ফ্রিজ হোক, তাহলে সি সিলেক্ট করবেন। এখন সি সিলেক্ট করে যখন আপনি ফ্রিজ করতে চাবেন, তখন দেখবেন এখানে আপনাকে আনফ্রিজ করতে বলতেছে। কেন আনফ্রিজ করতে বলতেছে? কারণ হচ্ছে এক্সেল এর মধ্যে আপনি একসাথে কখনোই রো এবং কলাম একসাথে আপনি সিলেক্ট করতে পারবেন না, সম্ভব না। আমি আবার বলতেছি, এক্সেল এর মধ্যে আপনি একই সাথে রো এবং কলাম কোনোভাবেই সিলেক্ট করতে পারবেন না, সম্ভব না ভাই। তাহলে করণীয় কি? মানে আমাকে তো রো এবং কলাম একসাথে ফ্রিজ করতে হবে। তাহলে করণীয় হচ্ছে, আপনাকে একটা কমন স্পেস ফাইন্ড আউট করতে হবে। কমন স্পেসটা কি? কমন স্পেসটা হচ্ছে, দেখেন আপনি যদি এ এবং বি ফ্রিজ করতে চান, তাহলে আপনাকে সি সিলেক্ট করতে হবে। আবার একই ভাবে আপনি এক মানে 1 নম্বর রো ফ্রিজ করতে চান, তাহলে আপনাকে 2 নম্বর সিলেক্ট করতে হবে, 2 নম্বর রো সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি সেই কনসেপ্ট থেকে যদি সি2, এই সি2 সেলটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার কন্ডিশন দুটোই মিলে। সি2 এর উপরেই তো সি1, তাহলে সি1 কোথায় আছে? 1 নম্বর রোতে আছে। ঠিক একইভাবে সি এর বাম পাশে কার আছে? এ এবং বি। তাহলে সি2 সিলেক্ট করে যদি আমি ফ্রিজ করি, তাহলে আমার কন্ডিশন দুইটাই ফ্রিজ হয়, দেখেন। ওই যে এ আর বি ফ্রিজ হয়ে রয়েছে বামে ডানে করলে, আবার উপর নিচ করলেও দেখেন এক ফ্রিজ হয়ে রয়েছে। তার মানে ফ্রিজ পেইন্ট করার জন্য এই ধরনের একটা কমন স্পেস আপনাকে খুঁজে বের করতে হবে, বা কন্ডিশন মোতাবেক আপনি কোন পর্যন্ত করতে চান কেমন কি, সেটার উপর বেস করে। তার মানে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের কিন্তু এই ফ্রিজ মানে স্যালাড শিটের মধ্যে পেলো। এবং ফাইনালি যাবো মার্কশিটের মধ্যে। আমরা চলে আসছি এখন মার্কশিট। আমরা এখানে একটা প্রতিষ্ঠানের মার্কশিট দেখার চেষ্টা করবো। তার আগে আমরা একটু ব্যায়াম করে নিই, চলেন। এই কারা কারা শুয়ে বসে আছেন, একটু একটু সবাই একটু নাড়াচাড়া দেন তো। এরকম একটু বডিটা একটু শিওর করেন, একটু হাত পা একটু ঝাড়ি টাড়ি দেন। একবার এদিকে আবার এদিকে একটু ব্যায়াম করেন, ঠিক আছে? আর যারা ব্যায়াম করেন নাই, তারা খুব অলস। না, আমার তো বড় অলস আপনি। নাড়াচাড়া দেন তো, সবাই একটু নাড়াচাড়া দেন। অনেকে দিয়ে এখনো রোবটের মতো বলিস ভাই, একটু নাড়াচাড়া দেন না, এত অলস কেন আপনি? আর তা তো এত অলস খেয়ে নাড়াচাড়া দিলে কি হয়, কষ্ট লাগে? আর যারা আউট অফ ক্যামেরা আছে, এরা কি ঘুমায়, নাকি কম্বলের নিচে, না ল্যাপের নিচে, না কিসের নিচে, আল্লাহ জানে। আর তারা জানে না খাটের নিচে, কিসের নিচে যে আছে, তারাই ভালো জানে। এই শরীরে একটা ভাব আসছে না? তাহিরির মতো বলতে হয়, শরীরে একটা ভাব আসছে না? অ্যাটেনশন নতুন ভাব আসছে না? কি বলেন, কার কার শরীরে ভাব আসছে? দেখি একটু হাত তুলেন তো, হাত তুলেন তো।
এনার্জেটিক ফিল করতেছেন এরকম কারা কারা, একটু একটু মুভমেন্ট করাটা আপনার একটু ভালো লাগতেছে, রিল্যাক্স লাগতেছে, হ্যান্ড রেজ করেন, এরকম কারা কারা, কারা কারা আছে? 112 জন ব্যক্তি, 11 জন ব্যক্তি আমার সাথে কানেক্টেড, তার মধ্যে হ্যান্ড রেজ করছে 44 জন ব্যক্তি, 44। আর বাকি যারা এরা আমার চেয়ে বড় অবস, এই জন্য নড়াচড়া করেন না, তাদের শরীরে ভাব আসবে, বুঝছেন? এই হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নেই। 60 পর্যন্ত হ্যান্ড রেজ পেয়েছে, 60, 56। ঠিক আছে, ওকে ধন্যবাদ যারা হ্যান্ড রেজ করছেন, অনেক বেশি ধন্যবাদ। আর যারা হাত তুলে নেই তারা ভাই ঘুমান, এমন আমাদের ক্লাসটাকে সামনে দিয়ে আগাই নেবে আর কি, হ্যাঁ? আপনি ঘুমান ঘুমান, যারা হাত তুলে নেই ঘুমান। ওকে ঠিক আছে, এখন আসেন। মানে এই বিষয়গুলো কেন করতে হয়, কারণ অনলাইন ক্লাস বা অ্যাটেনশন ব্রেক হইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার একটু খারাপ লাগা থাকতে পারে, স্বাভাবিক। রাত 10টায় ক্লাস, তারা ঢাকার বাইরে, ভাই রাত 10টা মানে বোর্ড বোর্ড ভাই। ঠিক আছে, ঢাকায় তো ভাই রাত না রোজ 10টা, আমার তো সন্দেহ হইলো এরকম একটা ভাব। যারা ঢাকার বাইরে তারপরে কিন্তু ভাই গভীর রাত, তো অ্যাটেনশন ব্রেক হইতেই পারে, দ্যাটস ওয়াই এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করাইতে হয় আর কি। তো মার্কশিটের জন্য প্রস্তুত? আশা করি আপনারা প্রস্তুত। তো চলেন আমি স্ক্রিন শেয়ারে চলে যাই, কারণ আমরা কি শিখবো, মার্কশিট। এই জায়গায় এখন এই বাম পাশটাকে একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন, হ্যাঁ? এই সেগমেন্ট, ডান পাশে কি আছে না পাশে ভুলে যাবো কি, হ্যাঁ? এই পাশে একটু একটু খেয়াল করার চেষ্টা করেন। দেখেন, আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমার গ্রেড পয়েন্ট এরকমই ছিল, এখন গ্রেড পয়েন্ট কি আমি জানি না। তো দ্যাটস ওয়াই দেখেন, 80 থেকে 100 পাইলে তার গ্রেড হচ্ছে A+। আবারও বলে দিই, আজকে কিন্তু সিজিপিএ ক্যালকুলেশন কিন্তু এটা না, এটা কিন্তু জেনারেল বেসিক লেভেলের যা একটা স্কুলের মার্কশিট। ক্লিয়ার? তো সিজিপিএ ক্যালকুলেশন, ফোর্থ সাবজেক্ট ক্যালকুলেশন এখানে করতেছেন। এখানে আসেন, 80 থেকে 100 পাইলে আমার গ্রেড হচ্ছে এ, এবং আমার গ্রেড পয়েন্ট বা জিপিএ যেটাকে বলা হয় সেটা হচ্ছে 5। একইভাবে 70 থেকে 79 পাইলে 4, 60 থেকে 69 পাইলে A-, এবং জিপিএ হচ্ছে 3.5। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আপনি যদি ফেল করেন তাহলে আপনার গ্রেড হচ্ছে F, এবং আপনার গ্রেড পয়েন্ট হচ্ছে 0.00। আমার সাথে এখন সবাই জাস্ট বুঝতে সমস্যা হবে, জাস্ট এই লাইনটুকু। এখন আসেন এইটুকু আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ? দেখেন, 80 থেকে 100 লেখা যে কথা, greater than 79 লেখা একই কথা না? আমি আবারও বলতেছি, 80 থেকে 100 লেখা যে কথা, greater than 79 মানে 80 থেকে 100 বলা যে কথা 79 থেকে বেশি, একই কথাই তো। তাহলে কথা হচ্ছে এখানে কেন আমি গ্রেটার দেন লেস দেন লাগাইছি, কারণ এখানে আমি একটা যদি কিন্তু একটা কন্ডিশন লাগাবো, এই কন্ডিশনের কারণে আমি এখানে গ্রেটার দেন লেস দেন লাগাইছি। এখন আসেন, আপনারা একটু আমার একটু বাংলা কথাটাকে একটু ভালো মতো লেখার চেষ্টা করেন অথবা বোঝার চেষ্টা করেন। যদি তুমি, আমি আবারও বলতেছি, যদি তুমি 32 পাও তাহলে তুমি ফেল। ঠিক একইভাবে যদি তুমি 33 পাও তাহলে তুমি পাস। এই কথাটাকেই এখন আমি এই জায়গায় লেখার চেষ্টা করবো। এই বাংলা কথা যদি বুঝে থাকেন তাহলে আমার সূত্রটা বুঝবেন না, আর যদি বাংলা ধরতে না পারেন তাহলে সূত্র বুঝবেন না। এখানে আসেন, ডান পাশে চলে আসেন। এখানে একটা মিস্টার এক্স নামে একজন ব্যক্তি, তার এখানে বেশ কিছু সাবজেক্ট আছে, তার বেশ কিছু মার্ক আছে, এখানে একটা গ্রেড আমরা বের করতে চাই। এখানে কি করতে হবে, ইফ ফাংশন ব্যবহার করব। যদি কিছুক্ষণ আগে যদি কিন্তু মানে কি ইফ না, ইফ তো যদি, যদি মানে যদি কি, যদি মানে আমার মার্ক, যদি আমার মার্ক 79 থেকে বেশি হয় তাহলে, তাহলে মানে কমা, আমি রেজাল্ট শো করার চাই A+, তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে A+। এতটুকু কথা কারা কারা বুঝতে পারছেন, হ্যান্ড রেজ করেন। আমি যতটুকু লিখছি, যদি তুমি 79 থেকে বেশি পাও তাহলে তোমার রেজাল্ট উইল বি A+। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেকেই হ্যান্ড রেজ করতেছেন, প্রায় অলমোস্ট 50 হ্যান্ড রেজ করে ফেলছেন, ধন্যবাদ। এখন আসেন, এই একটা কথা আমি বারবার লিখবো আবার, if, যদি, যদি আমার মার্ক greater than 69, then that means comma, then the result would be A, inverted কমার মধ্যে লিখতে হবে A again, if the mark is greater than 59, then the result will be A-।
again if again if the mark is greater than 49, then the result will be B. Again if ওই একটা কথা আমি বারবার লিখতেছি, আর কিছুই না। 39, then the result will be C. ইনভার্টেড কমার মধ্যে আমি লিখতেছি, যেটা রেজাল্ট শো করতে চাই সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে লিখতেছি। Again if m is greater than 32, then the result will be D. তাহলে এখন আসেন একটু বোঝার চেষ্টা করেন, এখানে যতটুকু লিখছি এতটুকুর মধ্যে আপনার মার্ক না থাকলে আপনি যে ফেল করছেন তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে এখানে কি আপনি আবার সূত্র লিখবেন, ই এম টু ইজ লেস দেন 33, দেন দ্য রেজাল্ট উইল বি এফ। দরকার নাই, আপনি ডিরেক্টলি কমাতে খালি ইনভার্টেড কমা লিখে দেন। মানে এই ডি পর্যন্ত সূত্রতে যদি আপনার সাবজেক্ট মার্ক না থাকে তাহলে আপনি ফেল করছেন শিওর, আপনি ফেলই শো করবে। কটা ব্র্যাকেট ওপেন করছেন? 2 4 6টা। ক্লোজ করতে হবে 6টা ব্র্যাকেট, 1 2 3 4 5 6। শুরু হয়েছে কালো দিয়ে, শেষ হয়েছে কালো। এন্টার দেন, রেজাল্ট চলে আসছে 86, মানে কে প্লাস না? 86 কে আপনি 26 করে দেন, দেন ফেল চলে আসবে ফেল। আপনি 86 কে 76 করে দেন, দেন চলে আসছে A। এখন এই টোটাল গ্রেডের সূত্রটাকে কপি করে আমি জিপিইউ তে পেস্ট করে দিব, এবং পেস্ট করার সময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন এই যে এ প্লাস গ্রেড, তো মানে গ্রেড এ প্লাস হতে পারে, জিপিএ তো আর এ প্লাস হতে পারে না। এখানে কি হবে? 5.00 হবে। তাহলে ইনভার্টেড কমার সহকারে কাটতে হবে। ইনভার্টেড কমার সহকারে কেটে আপনাকে 5.00 লিখতে হবে। প্রশ্ন হচ্ছে কেন ইনভার্টেড কমার সহকারে কাটতে হবে? কারণ যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝেন, কোন একটা কিছু ইনভার্টেড কমার মধ্যে লেখার মানে হচ্ছে দ্যাট ইজ এ টেক্সট। দ্যাট মিনস আপনি যখন ইনভার্টেড কমা 5.00 লিখতেছেন তখন ওটা একটা টেক্সটে ব্যবহার যায়, লাইক ওটা সরে সরে এবিসিডির মতো। মানে এবিসিডি যোগ করতে পারবেন আপনি, এবিসিডি যোগ করতে পারবেন। এখানে আপনার জিপিএ ঠিকই শো করবে, কিন্তু যখন টোটাল জিপিতে যাবেন তখন আর জিপিএ আসবে না, টোটাল জিপিএ বেরোবে না, 0 0 হবে। এই জন্য আপনাদেরকে এখানে ইনভার্টেড কমার সহকারে কাটতে হবে। দেন বি 3.00, সি হচ্ছে 2.50, আর ডি উইল বি 2.00, and the f will be 0.00, and the result is 4। দেখেন 86 করে দেন, আসছে? তাহলে এখন এটাকে জাস্ট অটো ফিল করেন, সব চলে আসছে। এইদিকে অটো ফিল করেন, সব চলে আসছে। টোটাল জিপিএ কি করতে হবে? জাস্ট যোগ, সাম, টোটালটাকে যোগ, এভারেজ সাবজেক্ট বাদ দেন, সাবজেক্ট কটা? 2 4 7 ইকুয়াল টোটাল জিপিএ ভাগ হচ্ছে 7। দেখেন চলে আসছে। এখন এখানে এভারেজ গ্রেড, এখন আসেন এভারেজ গ্রেড বুঝার আগে একটা বিষয় আপনাদেরকে এখানে ভালো মতো বুঝতে হবে। দেখেন ছোটবেলায় আপনার এক্সাম্পল 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের 6টায় আপনি প্লাস পাচ্ছেন, একটা যে ফেল করছেন, তাহলে আপনার রেজাল্ট কি? আমি আবারও বলতেছি, 7টা সাবজেক্টের 6টা সাবজেক্টে আপনি প্লাস পাচ্ছেন, একটাই ফেল করছেন, তাহলে আপনার রেজাল্ট কি আসবে? ডেফিনেটলি ফেল আসবে। এটাই তো, নাকি প্লাস আসবে? ফেল আসবে না? তাহলে ওই কাজটাই এখন আমরা এখানে করতে হবে, যে আমার 7টা সাবজেক্টের প্রথমে এভারেজ গ্রেড বের করার সময় প্রথমেই যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, এভারেজ গ্রেড বের করার জন্য প্রথমেই যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার কোন সাবজেক্টের মার্ক 33 থেকে নিচে আছে কিনা। তাহলে ইকুয়াল ইফ এন্ড এগেইন অর, দুটো সূত্র একসাথে হবে, ইফ এবং অর। এখন প্রথমে যে কাজটা করতে হবে, আমার কোন মার্ক 33 থেকে নিচে আছে কিনা। M2 লেস দেন 33, দেন M5 লেস দেন 33, এইরকম ভাবে সকল বিষয়গুলোই কভার করতে হবে। লেস দেন 33, কমা, লেস দেন 33, কমা, লেস দেন 33, কমা, লেস দেন 33। দ্যাট মিনস আমার কোন মার্ক 33 থেকে নিচে আছে কিনা। ক্লিয়ার? যদি 33 থেকে নিচে থাকে তাহলে দ্য রেজাল্ট উইল বি এফ। যদি আমার কোন একটা সাবজেক্টের মার্ক 33 নিচে হয় তাহলে আমার রেজাল্ট শো করবে এফ। এখন কমা দিয়ে আসেন, আবার লিখতে হবে ইফ, যদি 33 থেকে নিচে না হয় তাহলে তো আমার এই যে এভারেজ জিপিএ তে শো করবে। ইফ দ্য এভারেজ জিপিএ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 5.00, 5 পয়েন্টের বেশি হওয়ার তো সম্ভাবনা নেই।
ঠিক আছে, এটা ইকুয়াল দিছি আমি, 5 পয়েন্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল। যদি এটা হয় তাহলে আপনার রেজাল্ট হবে প্লাস। এগেইন ইফ দ্য Q2 is greater than 4.00, দেন দ্য রেজাল্ট উইল বি, এখানে এখানে ইকুয়াল হবে না আর কি, হ্যাঁ। এখানে ইকুয়াল আপনি দিতেও পারেন, ইকুয়াল ছাড়া দিতে পারেন, ইকুয়াল দিলেও চলে, না দেবো চলে। তো যদি এখানে ইকুয়াল দিয়ে দিই তারা, greater than or equal 4.0, then the result will be A. Again, if Q2 is greater than or equal 3.50, then the result will be A minus. Again, if Q2 is greater than 3.00, then the result will be B. If Q2 is greater than 2.50, then the result will be C. Again, if Q2 is greater than 2.00, then the result will be D. আর এর মধ্যে না থাকলে ইনভার্টেড কমা খালি এফ, আর কোনো কথা নেই। ব্র্যাকেট ওপেন হচ্ছে কটা, 2, 4, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, শুরু হয়েছে কালো, শেষ হয়েছে কালো, এন্টার দেখা নিজে চলে আসছে। এখান থেকে ধরেন আর বায়োলজিতে ফেল করছে, কারণ বায়োলজি 29 পাইছে, একটু আসেন ফেল জায়গা শুরুতে, মার্জিন সেন্টার, and here is মার্জিন সেন্টার, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে চলে আসছে। মিস্টার এক্স ভালো একজন স্টুডেন্ট, তার ফেল করানোর দরকার কি, ধরেন সে বাংলাতে পাইছে হচ্ছে বায়োলজিতে 79 পাইছে, আমরা একটা কমপ্লিট রেজাল্ট শিট কিন্তু আমরা আলটিমেটলি তৈরি করে ফেলছি। তাহলে আজকে কি কি শিখলাম, অটোফিল শেখার চেষ্টা করছি, দেন ক্যালকুলেশন শেখার চেষ্টা করছি, দেন স্যালারি শিট ছিল, স্যালারি শিটে অনেকগুলো বিষয় ছিল, স্পেন টেবিল, ম্যাক্সিমাম মিনিমাম পার্সেন্টেজ, অনেকগুলো বিষয় ছিল। তারপর হচ্ছে মার্কশিটের মধ্যে ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায়, সেই জিনিসটা আলটিমেটলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা ফোন ইউজার আছেন, আপনাদের জন্য ফোন ইউজার আমি একটা রেকর্ড দিয়ে দিব, তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে।